প্রধান উপদেষ্টা বলেছেন প্রলেপ নয়, গভীর পরিবর্তন জরুরি, না হয় আবারও ফ্যাসিস্ট ফিরতে পারে। অন্যদিকে জামায়াত বলছে নির্বাচনের আগে সংস্কার বিচার জরুরি, আর বিএনপি বলছে দ্রুত সংস্কার বিচার দরকার, সঙ্গে নির্বাচনও। এমন পরিস্থিতিতে নির্বাচনের আগে দলগুলোর ঐকমত্য কতটা, আলোচনা করব ভোটের ট্রেনে। আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। স্বাগত আপনাকে ভোটের ট্রেনে। আমরা শুরুতেই জানতে চাই যে আজকে প্রধান উপদেষ্টা কথা বলেছেন, তিনি বলছেন যে যেই পরিবর্তনগুলো তারা করছেন সেটা আসলে যাতে প্রলেপ না হয়, একটি গভীরতার মধ্য দিয়ে সংস্কার হয়, সেটা কিন্তু আসলে এই সরকার চাচ্ছে। সরকারের তো প্রায় সামনের মাসেই 1 বছর পূর্ণ হবে। এই যে 11 মাস, কতটা আসলে গভীরতা দেখতে পাচ্ছেন সংস্কারের? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন এবং শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমরা প্রায় দীর্ঘ 1 মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কারের যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা চালাচ্ছি, এবং আজকেও সকাল 10:30 থেকে রাত বোধহয় সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং ছিল। সেই মিটিংয়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি নেতৃত্ব দিচ্ছি। তো এখন পর্যন্ত গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যে বিষয়গুলো জাতীয় ঐক্যমত্য কমিশনে তুলে ধরেছি, বাট তার যে ফিডব্যাক বা তার পরিপ্রেক্ষিতে যে ধরনের প্রত্যাশা আমাদের, সেটা আসলে আশানুরূপ হয়েছে বলে আমরা মনে করি না। দেখেন, আজকে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সাথে আমরা একমত, কিন্তু বাস্তবিক অর্থে এই 1 বছরে আমাদের সামগ্রিক যে আসলে সংস্কার এবং সামগ্রিক যে উন্নয়ন, সেটা আসলে কতটুকু এই সরকার করতে পেরেছে তা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়। গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া আমাদের হাতে তারা তুলে দিয়েছেন। এই খসড়াটি প্রাথমিক পর্যালোচনা এবং আমরা দলীয় ফোরামে আলোচনা করে যতটুকু আমরা দেখেছি যে এই খসড়াটি পুরোপুরি একটা একপেশে এবং একপাক্ষিক খসড়া তারা প্রণয়ন করেছে। যেমন এই খসড়ায় শুধুমাত্র তারা একটি ফেনোমেনাকে এখানে মহিমান্বিত করে তোলা এবং একটি নির্দিষ্ট গ্রুপকে, যারা ইতিমধ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় নানাভাবে ফুলিয়ে ফাঁপিয়ে উঠেছে, এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীকে রাজনীতির ময়দানে এই সরকার ইতিমধ্যে দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠা করার জন্য। তারা কারা তারা আপনারা সবাই জানেন। কিন্তু তাদের সেই একটা ঘটনাকে, মানে সেটা কি কাদেরকে বলতে চাচ্ছেন? এনসিপি, জামাত না বিএনপি, কারা আসলে? নাগরিক পার্টি, এটা তো পরিষ্কার, এটা তো আপনারা সবাই জানেন। এটা জাতীয় নাগরিক পার্টি। সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা করছে পিছন থেকে, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। যেমন আজকেও মিডিয়াতে আমরা দেখছি যে 900 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়ে আপনার টাঙ্গাইলে পথসভা করছেন জাতীয় নাগরিক পার্টি। তো যে পার্টির সামনে পিছনে 900 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজন লাগে, তার মানে এটা তো আর বুঝতে বাকি থাকে না যে সরকারি পৃষ্ঠপোষকতায় কারা গড়ে উঠছে। যাই হোক, সেটা প্রশ্ন না, প্রশ্নটি আরেক জায়গায়। দেখেন, আমরা যেটি বারবার এখানে একটা বিষয় একটু জানতে চাই, যদি আপনারাও কোনো একটি প্রোগ্রাম করতে চান, সেখানে যদি অন্য কেউ বাধা দেয়, সেক্ষেত্রে কি আপনারা সরকারের সহযোগিতা চাবেন না? না, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা নাগরিক রাজনৈতিক দল সংগঠনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর। এই বিষয়ে কোনো ভিন্ন মত বা দ্বিমত নেই। আমি যে বিষয়টি ফোকাস করার চেষ্টা করছি, দেখেন, এই যে জুলাই সনদ, এই জুলাই সনদে প্রাথমিকভাবে যে বিষয়টি তারা অ্যাড্রেস করেছে যে 2024 সালের যে গণঅভ্যুত্থান বা বিপ্লব, যেটাই বলেন না কেন, এই বিষয়টিকে তারা এত মহিমান্বিত করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে জুলাই গণঅভ্যুত্থান যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেটা হচ্ছে কোটা আন্দোলন। এই কোটা আন্দোলন 2024 সালে শুরু হয় নাই। এই কোটা আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ থেকে, এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম তৎকালীন সময় আমরা, অর্থাৎ আমাদের গণ অধিকার পরিষদ এবং তৎকালীন ছাত্র অধিকার পরিষদ। তো আমাদের এইরকম একটি আন্দোলন সংগ্রাম, যার মাধ্যমে এই 24 সালের গণঅভ্যুত্থান বা বিপ্লব, অথচ তারা সেই রুটকে একবারে স্কিপ করেছে, সেটাকে অ্যাভয়েড করেছে কোনো এক অজানা কারণে। আবার দেখেন, এই বিপ্লব বা গণঅভ্যুত্থান একদিনে গড়ে ওঠে নাই। কেউ যদি বলে থাকে যে 36 দিনের আন্দোলনেই এই সরকারের পতন হয়েছে, ফ্যাসিবাদকে আমরা হটিয়েছি, নো, ইটস অ্যাবসলিউটলি রং। বরঞ্চ বলতে হবে বিগত 15-16 বছরের যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামে বিএনপি, জামাত, গণ অধিকার সহ অসংখ্য রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন, ক্রসফায়ারের শিকার হয়েছেন। ইভেন ওই পিলখানার যে হত্যাকাণ্ড 2009 সালের, এবং কি আপনার 5ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের উপরে যে নারকীয় তাণ্ডব, এরকম প্রত্যেকটা ঘটনাকে এই জুলাই সনদে অ্যাড্রেস করা দরকার ছিল। কিন্তু কোনো এক অজানা কারণে জাতীয় ঐক্যমত্য কমিশন তথা সরকার এই বিষয়গুলোকে একবার স্কিপ করেছে, অ্যাভয়েড করে তারা শুধুমাত্র ওই কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
তাদের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান এই জিনিসটাকে এতটাই ফোকাস করেছে, এখান থেকে আমার কেন জানি মনে হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ জনগণের সামনে বারবার হাজির করার চেষ্টা করেছিল যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, অর্থাৎ মুক্তিযুদ্ধের একমাত্র দাবিদার আওয়ামী লীগ, আওয়ামী লীগের বাইরে অন্য কোনো স্টেক নেই, অন্য কোনো স্টেক হোল্ডারের এখানে কোনো অবদান নেই। এরকম এই সরকারও চেষ্টা করছে কিনা যে এই গণঅভ্যুত্থান বা বিপ্লব মানেই জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী আন্দোলন, আর বৈষম্য বিরোধী আন্দোলন মানে এই বিপ্লব। তো আমার মানে পরিষ্কার যেটা অ্যানালাইসিস যে এই সরকার সেই আওয়ামী লীগের পথে হাঁটার চেষ্টা করছে এই জুলাই সনদ প্রণয়নের ক্ষেত্রে। তো আমরা স্পষ্ট করে বলেছি, আজকেও জাতীয় ঐক্যমত্য কমিশনে আমি স্পষ্ট করে তাদেরকে জানিয়ে দিয়েছি যে এই জুলাই সনদে অবশ্যই 2018 সালের কোটা আন্দোলনকে স্পষ্টভাবে এখানে তুলে ধরতে হবে এবং অন্তর্ভুক্ত করতে হবে। আপনি যেহেতু ঐকমত্য কমিশন নিয়ে বলছেন, জুলাই সনদ দিয়ে বলছেন, কমিশনের তরফ থেকে তো বলা হচ্ছে যে 31 জুলাইয়ের মধ্যে আসলে তারা একটা সিদ্ধান্তে পৌঁছতে চান, অর্থাৎ সব মিলিয়ে আর মাত্র 1 থেকে 2 দিন বাকি আছে। কি মনে হচ্ছে, মানে এই যে দীর্ঘ প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা, কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে? এখন পর্যন্ত তাদের অগ্রগতি মানে একবারেই যে মানে আসানো কি বলে মানে ফলাফল মানে জিরোর দিকে, এটা আমি বলবো না, ফলাফল কিছুটা আসছে তবে আশানুরূপ না। দেখেন, জাতীয় ঐক্যমত্য কমিশন যখনই আমরা ডে লং আলোচনায় বসি, তারা বিশেষ 2-1টি দলের দিকে তাকিয়ে থাকে যে ওই বড় দুটো দল বা বড় 2-1টি দল তারা কি চায়, তাদের মনোভাবটা কি, তাদের চিন্তা কি। তো এরকম যদি তাদের হেলে পড়ার একটা মনোভাব মানে থেকে থাকে, তাহলে তো এই কমিশন জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না। আমি আজকে অন ক্যামেরা স্পষ্ট করে বলেছি যে এখানে আমরা 32টা রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত। কোনো রাজনৈতিক দল শতভাগ জনগণকে প্রতিনিধিত্ব করে না। প্রত্যেকটি রাজনৈতিক দল একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, সেটা যত বড় দলই হোক। ইভেন যদি বিএনপির কথাই বলেন, বিএনপি বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল, তার মানে এই নয় যে বিএনপি 100% জনগণকে রিপ্রেজেন্ট করি। বিএনপি ধরে নিলাম 40% জনগণকে রিপ্রেজেন্ট করি, অন্যান্য দলগুলো আরো 30%, তাহলে এখনো 30% পিপল কিন্তু বাইরে আছে। তার মানে এই ঐক্যমত্য কমিশনকে সবসময় ফোকাস করতে হবে জনগণের ডিমান্ড কি, জনগণ কি চাই। এখানে গণ অধিকার কি চাইলো, বিএনপি কি চাইলো, জামাত কি চাইলো, ডাজন্ট ম্যাটার। রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে, দলীয় অবস্থান থেকে তারা অনেক কিছু চাইবে, কিন্তু জনগণের ডিমান্ড, জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন যদি সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আমি বিশ্বাস করি তারা 31শে জুলাইয়ের মধ্যে একটা কার্যত দৃশ্যমান একটা সিদ্ধান্তের দিকে তারা এগিয়ে যেতে পারবে। আর তারা যদি মনে করে থাকে কোন দল বড়, কার পাওয়ার বেশি, কার জনশক্তি বেশি, সেদিকে মানে যেদিকে চাপ, যেদিকে উচ্চস্বরে তাপ, সেদিকে তারা হেলে পড়বে, হেলে যাবে, এরকম যদি তাদের অবস্থান হয়ে থাকে, নরবরে ভার্নারেবল, আমি স্পষ্ট করে বলেছি এরকম কমিশন দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হবে না। তো যাই হোক, আমরা যেহেতু আরো 2 দিন রয়েছে, আমরা আজকেও আমাদের যে আশঙ্কা এগুলো তাদেরকে জানিয়েছি। আমরা বলেছি এই কমিশনকে অবশ্যই জনগণের প্রত্যাশা পূরণে অনড় থাকতে হবে, দৃঢ়তার সহিত সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি তরফ থেকে আপনারা বিষয়টি ক্লিয়ার করেছেন। আমরা আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে জামায়াত এবং বিএনপি আজকে এক অনুষ্ঠানে দুইটা দলেরই আসলে নেতা ছিলেন, তারা বলছিলেন যে সংস্কার বিচারের পর নির্বাচন হওয়া দরকার, এবং সেখানে বিএনপি কিন্তু বলছে যে সংস্কার এবং বিচার যত দ্রুত হওয়া দরকার, পাশাপাশি কিন্তু নির্বাচনটাও দ্রুত হওয়া দরকার বলে বিএনপি আসলে মনে করছে। সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সেটা আপনার কাছে জানবো, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। ফারুক হাসান, আমরা বিরতির আগে যেটা কথা বলছিলাম, সেখানে আমরা দেখেছি যে একটি অনুষ্ঠানে জামায়াত বলছে যে এই যে আগামীর যে নির্বাচন, সেটার আগে সংস্কার এবং বিচার দুইটাই আসলে দ্রুত হওয়া দরকার, তারপর নির্বাচন। কি মনে করছেন? হ্যাঁ, নির্বাচন অবশ্যই দ্রুত হতে হবে, একই সাথে বিচার এবং সংস্কারের কার্যকর যে অগ্রগতি সেটাও লাগবে আমাদের। যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনেই তো আমাদের বিএনপির প্রতিনিধি জনাব সালাউদ্দিন সাহেব রয়েছেন, জামাতের পক্ষ থেকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব রয়েছেন, আমরা অন্যান্য দলের প্রতিনিধি রয়েছি, সেখানেও একই আলোচনা হচ্ছে। তবে এখানে সবচাইতে মজার যে বিষয়, আমরা সবাই দ্রুত নির্বাচন চাই, আবার কার্যকর এবং প্রয়োজনীয় সংস্কারের প্রশ্নে আমরা কিন্তু আসলে এগিয়ে আসছি না বা সেভাবে। যেমন আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় 3 থেকে 4 দিন ধরে আলোচনা হচ্ছে, বিশেষ করে আপনার সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, দুদক, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ন্যায়পাল সহ এরকম যে বেশ কয়েকটি সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলো নিয়ে আমরা বারবার আলোচনা করেছি এবং অধিকাংশ রাজনৈতিক দল এই প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ প্রক্রিয়া এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে। কিন্তু বিএনপি এখানে আবার এটার ভিন্ন মত তারা দিচ্ছেন যে না, এগুলো আমরা
পূর্বের যে নিয়ম, যে সরকার যেভাবে দুদকের চেয়ারম্যান নিয়োগ দেয় বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানকে নিয়োগ দেয়, তারা সেই নিয়ম বহাল রাখার পক্ষে। তো আমরা বলেছি যে ভাই, বিগত 54 বছরে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, যে তিক্ত ইতিহাস রয়েছে, সেখান থেকে আমরা জানি যে এগুলো যখন একটি নির্দিষ্ট সরকারের আন্ডারে থাকে বা দলীয় সরকারের আন্ডারে থাকে, তখন কিন্তু আসলে কার্যত পক্ষে আসলে আমরা এগুলোকে ফাংশনাল করতে পারি না এবং এরা আসলে তাদের নিরপেক্ষতার জায়গা থেকে সঠিকভাবে কাজ করতে পারে না। আমরা এমনও দেখেছি যে দুদকের মতো প্রতিষ্ঠান বিগত সময়ে সবচাইতে মোস্ট করাপ্টেড ব্যক্তিকেও সততার সনদ দিয়েছে। তো এইরকম প্রতিষ্ঠান রেখে বা মানে রাখা বা না রাখা একই তো কথা, শুধুমাত্র রাষ্ট্রের অর্থ অপচয়। এই জন্য আমরা আগামীতে বলেছি যে আগামীতে যাতে ওই রকম প্রতিষ্ঠান হিসাবে এগুলো ফাংশন না করে, এই জন্য এগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তো এই জায়গায় যদি বিএনপি একমত হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যাই থাকে না। তো এরকম অনেক গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল বিষয়ে বিএনপি ভিন্নমত পোষণ করার কারণে আমরা কিন্তু সংস্কারের প্রশ্নে যে ধরনের কার্যকর অগ্রগতি আমরা আকাঙ্ক্ষা করি। আপনি যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলেন, যে রাজনৈতিক দল যখন আসলে সরকারের ক্ষমতায় থাকে, আমরা তো যদিও এগুলোকে স্বতন্ত্র বলা হয়, ইসি কিংবা দুদক, তারপরে একটা আলাদা একটা প্রভাব সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেটা কি আগামীতে আসলে তৈরি হবে না? এই জন্যই তো প্রভাব যাতে না থাকে, না এই জন্যই প্রভাব। যেমন ধরেন, এখন আপনার দুদকের চেয়ারম্যান নিয়োগ দেয় কে? রুলিং গভর্নমেন্ট, মানে যিনি পাওয়ারে থাকেন। তো যিনি পাওয়ারে থাকেন তিনি যখন একজন চেয়ারম্যানকে নিয়োগ দেন, ওই চেয়ারম্যানের ক্ষমতা নেই যে ওই দলীয় সরকারের এগনেস্টে গিয়ে ওই দুর্নীতি তদন্ত করা। ইভেন আমি একবার ছোট্ট করে উদাহরণ দিই, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মানে একটা রেজিম চলছে। এরকম একটা সময়ে সবার প্রত্যাশা যে এখন আমরা ন্যায় বিচার পাবো, প্রত্যেকটা প্রতিষ্ঠান ফাংশন করবে, তারা মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরকম একটা সময়ের মধ্যেও দেখেন, কিছুদিন আগে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার এপিএস এর মোটা অঙ্কের দুর্নীতির বিষয়ে কিন্তু দুদকে অভিযোগ সাবমিট হয়েছে। কিন্তু কোনো এক অজানা কারণে সেই দুদক আজ পর্যন্ত সেই দুইজন এপিএস এর দুর্নীতির তদন্তের অগ্রগতি তারা কিন্তু করতে পারে নাই বা জনগণের সামনে হাজির করতে পারে নাই। তার মানে দেখেন, এরকম একটা গণঅভ্যুত্থান বিপ্লব পরবর্তী সময়েও এই দুদক আজ পর্যন্ত কিন্তু এই সরকারের বা এই সরকারের যারা দায়িত্ব রয়েছেন তাদের কোনো কর্মকর্তার এগনেস্টে গিয়ে তারা কিন্তু একটা সঠিক নিউট্রাল পজিশন থেকে তদন্ত করতে পারছে না। পজিটিভ দিক নয়। আমরা আগে দেখেছি যে সবাই আসলে জানতো যে এই লোকটি করাপ্টেড, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্ল্যাশ হতো, কিন্তু তাদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হতো না। এখন তো অন্তত ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। না, ব্যবস্থা কয়েকটি জায়গায় নেওয়া হচ্ছে। আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এইরকম সময়েও কিন্তু আসলে আমরা সঠিক তদন্ত পাচ্ছি না। তো আগামীতে দলীয় সরকারের আন্ডারে এই প্রতিষ্ঠানগুলো যদি থেকে থাকে, তার মানে ওই দলের নেতা কর্মীদের দুর্নীতির বিষয়ে ওই প্রতিষ্ঠানগুলো তদন্ত করতে পারবে, এটা তো হাস্যকর বিষয়, এটা কোনোভাবেই সম্ভব না। এই জন্যই আমরা বলেছি যে এই প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তো নট অনলি জাস্ট এই সাংবিধানিক প্রতিষ্ঠান, এরকম অসংখ্য আমাদের ধরেন যে ফান্ডামেন্টাল বিষয় রয়েছে, যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট যে ফরমেশন, এটা নিয়েও আজকে অনেক ডিবেট হয়েছে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলছিলেন যে ম্যান্ডেটহীন সরকারের চেয়ে ম্যান্ডেট যুক্ত যে সরকার সেটা আসলে বেশি জরুরি এই দেশে। অর্থাৎ এর মানে কি আসলে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি আছে তাদের কি আসলে কোনো ম্যান্ডেট নেই? না, এটার সাথে আমি শতভাগ একমত নই। তবে উনার যে কথার জিস্ট পয়েন্ট বা সারমর্ম, সেটার সাথে একমত যে আসলে অনির্বাচিত সরকারের চাইতে নির্বাচিত সরকার অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। ইটস অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এখন কথা হচ্ছে বর্তমান যে সরকার, এই সরকার কি আসলেই ম্যান্ডেটহীন? এটার সাথে আবার একমত নই। কারণ এই সরকার তো গতানুগতিক কোনো পন্থায় আসে নাই। এই সরকার একটা রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মাধ্যমে কিন্তু আসছে। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, তাদের রক্ত ত্যাগ জীবনের বিনিময়ে এই সরকার। সুতরাং এই সরকারকে আমরা বলতে পারি এই সরকার ছাত্র জনতার সমর্থিত সরকার। যদিও আমরা এই সরকারকে পলিটিক্যাল সরকার বলছি না বা দলীয় সরকার বলছি না, বাট এই সরকার কিন্তু ছাত্র জনতার সমর্থিত। ইভেন বিএনপি তো নিজেই বলছে যে এই সরকারকে আমরা সমর্থন দিয়ে আসছি। তো বিএনপি যদি সমর্থন দিয়ে আসে তাহলে এই সরকার আবার ম্যান্ডেটহীন কেমনে হয়? বরং বলা দরকার যে এরকম একটি ভালনারেবল সরকার বেশি দিন থাকলে বাংলাদেশ বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাবো, বর্তমানে বেশ আলোচিত বিষয় যে পিআর পদ্ধতির নির্বাচন, সেটা নিয়ে আসলে আপনারা বারবার আসলে কথা বলেছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে আলোচনা আছে, সেই বিষয়টা আপনার কাছে জানবো। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে পিআর পদ্ধতি নিয়ে দেখছি যে সব দলগুলোই কথা বলছে। সেক্ষেত্রে আপনারাও আসলে বলছিলেন যে পিআর পদ্ধতিতে যাওয়া যায় কিনা, সেটা এনসিপি, জামাত,
তো আসলে এইটা নিয়ে আসলে বিরোধটা কোথায় যদি অধিকাংশ একমত হয়? ওই যে বললাম শুরুতেই যে জাতীয় ঐক্যমত্য কমিশন তো আসলে অধিকাংশ ফর্মুলাই নেই, মানে আমরা ডেমোক্রেসির কথা বারবার বলছি, তো গণতন্ত্র মানেই তো সংখ্যাগরিষ্ঠের মতামত বা সংখ্যাগরিষ্ঠের শাসন। তবে এই জায়গায় আবার ধরেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন মানে ওই ডেমোক্রেসি ফলো করে না, তারা ফলো করে ওই দুই একটা দল কি চায় কি বলে। তো এখন এই যে পিআরের কথা আমরা বারবার বলছি যে সংখ্যানুপাতিক নির্বাচন কেন, এখানে বিএনপি বারবার বলার চেষ্টা করছে যে আপনার ওই যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম। আসলে এই 54 বছর 12 বার নির্বাচনের মুখোমুখি আমরা হয়েছি, 12টি নির্বাচন খাতা কলমে হয়েছে। এই 12টি নির্বাচন হয় রাষ্ট্রপতি শাসিত সিস্টেমে অথবা আপনার ওই সংসদীয় পদ্ধতিতে হয়েছে। এই দুটো পদ্ধতির মাধ্যমে এই 54 বছরে বাংলাদেশ কিন্তু কার্যতপক্ষে একটা সিস্টেমেটিক বাংলাদেশ জনগণকে উপহার দিতে পারে নাই। বারবার আমরা ফ্যাসিজমের শিকার হয়েছি, বারবার স্বৈরতন্ত্র এই দেশকে গ্রাস করে ফেলেছে। তো এই জন্যই বলেছি যে বিগত এই সিস্টেমগুলো যেহেতু কোলাপস করেছে, তারা যেহেতু জনগণকে ভালো কিছু দিতে পারে নাই, এই জন্যই আগামী জাতীয় নির্বাচনে আমাদের নতুন পদ্ধতি নতুন সিস্টেম দরকার। সেটা কি? সেটা পিআর। এই পিআর সিস্টেমে যদি আগামী জাতীয় নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে কালোবাজারি থাকবে না, কিন্তু ভোট পিআর কেনাবেচা হবে না। পদ্ধতি তো নানা ধরন আছে, মানে আপনারা কোন ধরনের পিআর পদ্ধতিটা চাচ্ছেন? ইয়েস পিআরের 4টা মোটা দাগে আপনার পদ্ধতি আছে। 4টা পদ্ধতি আপনি ধরেন যে সলিড পিআর অ্যাপ্লাই করতে পারেন, মিক্সড পিআর অনুসরণ করতে পারেন, এরকম বেশ কয়েকটা পদ্ধতি আছে। তো আমাদের রাজনৈতিক দলগুলো যদি এগ্রি করে বিএনপি সহ, তারপরে আমরা আসলে পদ্ধতি নিয়ে আলোচনা করতে পারি যে আমরা মিক্স পেয়ারে যাব নাকি সলিড পেয়ারে যাব, আরও অন্যান্য বেশ কয়েকটা ফর্মুলা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো এখন পর্যন্ত বিএনপি তো আসলে কোনোভাবেই পেয়ারের পক্ষে না। তো তারা যদি এগ্রি করে তাহলে সালাম আমাদের পরের স্টেপে আমরা যাওয়ার বিষয়ে আমরা আলোচনা করতে পারি। তো এখন পর্যন্ত বিশেষ করে গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, নাগরিক পার্টি, ওই ইসলামী আন্দোলন সহ অধিকাংশ রাজনৈতিক দল পেয়ারের পক্ষে। দু একটি রাজনৈতিক দল তারা পেয়ারের বিরোধিতা করছে। তো আমরা এখনো আমাদের যে বক্তব্য, আমাদের যে অবস্থান, পিআরটা কি মানে আপনারা কি সামগ্রিক পিআর এর পদ্ধতিতে নির্বাচনটা চাচ্ছেন নাকি উচ্চকক্ষে পিআর চাচ্ছেন, নিম্নকক্ষে কোনটা আসলে? না, আমাদের বক্তব্য হচ্ছে আমাদের দলীয় পজিশন, আমরা আপার হাউস লোয়ার হাউস মানে দুই কক্ষেই আমরা পেয়ার চাই। তবে আলোচনার পরিপ্রেক্ষিতে বা আলোচনা সাপেক্ষে যদি হাউস সিদ্ধান্ত নেয় যে শুধুমাত্র আপার হাউজে বা উচ্চকক্ষে পেয়ার হবে, তাহলে এ বিষয়ে আমাদের ভিন্নমত থাকবে না, যে ঠিক আছে আমরা এটাকে গ্রহণ করব, মানে আলোচনা সাপেক্ষে। তবে আমাদের দলীয় পজিশন যদি জিজ্ঞেস করেন, আমরা আপার অ্যান্ড লোয়ার, উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই কক্ষে আমরা পেয়ার চাই এবং এই পদ্ধতিতে নির্বাচন চাই। তবে আলোচনা সাপেক্ষে ধরেন যে বিএনপি এখানে অংশগ্রহণ করলো, অন্যান্য দলগুলো পার্টিসিপেট করলো, সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিল যে আগামী নির্বাচনে আমরা শুধুমাত্র আপার মানে হাউজে বা উচ্চকক্ষে আমরা পেয়ারটাকে অ্যাপ্লাই করি, তাহলে এই বিষয়ে আমাদের সবাই যদি এগ্রি করে আমাদের ভিন্নমত থাকবে না, আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। সবশেষ ছোট করে একটু জানতে চাই যে গভর্নমেন্ট যদিও আসলে বলছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, সেই নির্বাচনের আসলে প্রস্তুতিটা কতটা দেখতে পাচ্ছেন, একটু 10-15 সেকেন্ডে জানাবেন। আসলে আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর বা ফেব্রুয়ারি বা জানুয়ারি হোয়াটএভার, মানে এই ডিউ টাইমে আসলে করতে পারবে কিনা আমি আসলে একবারই সন্দিহান। কারণ এখন পর্যন্ত নির্বাচনের কোনো আলামত আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ নির্বাচনের সময় অলরেডি ঘনিয়ে আসছে। বাট নির্বাচনের কার্যত দৃশ্যমান যে অ্যাক্টিভিটিস কোনো কিছুই আমরা মানে অ্যাডজাস্ট মানে করছে বলে আমার মনে হয় না। কিছুই আপনি দেখছেন একেবারে। আমরা শেষ পর্যায়ে ফারুক হাসান, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে ভোটের ট্রেনে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তিনি যেটা বলছিলেন যে আগামীর যে নির্বাচন সেটা আসলে একটি সুন্দর ঐকমত্যের ভিত্তির করেই কিন্তু নির্বাচনটা হওয়া দরকার, এবং দলগুলো সামগ্রিকভাবে যেটা বলছে সেদিকে আসলে আগামীর নির্বাচনটা যাওয়া উচিত বলে তিনি মনে করছেন। আজকের মতো ভোটের ট্রেন শেষ করব, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।